স্বাগত হাল্লাপুলের পর্দা এই মুহূর্তের খবরে। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে এক নজরে শিরোনাম। রাজধানী ভগৎ সিং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনায় আক্রান্ত নতুন 11 জন রোগী 14 দিন পর কোয়ারেন্টাইনে গেলেন সেখানকার ডাক্তার ও নার্সরা। লকডাউনে চরম খাদ্য সংকট ও অর্থ সংকটের মুখে ঘরে ফিরতে উদ্গ্রীব রেল স্টেশন থেকে উদ্ধার রাজস্থানে 18 জন লোক মাথায় ঠুকছেন প্রশাসনের দরজায়। একটি মাত্র ব্রিজের অভাবে জীবনে ঝুঁকি নিয়ে ছড়া পারাপার জম্পুর জলের রতনপুর এডিসি ব্রিজে গুরুতর অভিযোগ স্থানীয় শাসক দলীয় নেতা ও বিধায়কের বিরুদ্ধে। বাধ্যতামূলক মাস্ক বিধি নিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত, জরিমানা দিচ্ছেন আইন ভঙ্গকারীরা। শিক্ষা ব্যবস্থার মূল ভিতটা মজবুত হয়েছে সিবিএসই গাইডলাইনে, এমনটাই অভিমত শিক্ষামন্ত্রী। এখন বিস্তারিত। শনিবার ভগৎ সিং কোভিড হসপিটালে আনা হয় শনাক্ত হওয়া নতুন 11 জন করোনা আক্রান্ত রোগীকে। এদিকে ভগৎ সিং কোভিড-19 হসপিটাল 14 দিন কাজ করার পর শনিবার কোয়ারেন্টাইনে গেলেন চিকিৎসায় নিযুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ভগৎ সিং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তরা ভালোই আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। নিযুক্ত ছিলেন, তারপরে আমরা খুব আনন্দিত, আমরা পুরো 6 জনের টিম খুব আনন্দিত। হ্যাঁ, আজকে আমরা শেষ করলাম, আমরা বেরিয়ে যাচ্ছি এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, ঘরে থাকবেন, লকডাউন মেনে চলবেন, কিন্তু দায়িত্ব নিন। কোভিড-19 আপনারা কতজন পেশেন্টকে সেবা করেছেন? আমরা টোটাল 61 পেশেন্টকে করেছি, আজকে অ্যাটেন্ডেন্ট 8 জন ছিল। হ্যাঁ, টোটাল 69 জনকে নিয়ে করেছেন। খুব ভালো, ক্যান্টিনও খুব ভালো, সব ভালো, এখানে আমরা পরিষেবা ভালো পেয়েছি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। প্রখর রোদ এবং গ্রীষ্মের দাবদাহ থেকে আপাতত স্বস্তি দিল হালকা বৃষ্টি, তবে দীর্ঘস্থায়ী হয়নি সে বৃষ্টির ধারা। অনেকে বলেছেন ছাগল তাড়ানো বৃষ্টি, ভ্যাপসা গরম ও গলদঘর্ম থেকে পরিত্রাণের জন্য এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। ত্রিপুরা রাজ্যের বহু ছাত্রছাত্রী, অসুস্থ রোগী ও শ্রমিক বিভিন্ন রাজ্যে লকডাউনে আটকে আছেন। লকডাউনের ফলে ত্রিপুরা রাজ্যের বহু অসুস্থ রোগী, ছাত্রছাত্রী ও শ্রমিক কর্মচারী ভারতের বিভিন্ন রাজ্যে তথা মহারাষ্ট্র, চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতায় আটকে আছেন। দীর্ঘদিন ধরে লকডাউনের ফলে তাদের হাতে কোনো টাকা পয়সা নেই, ফলে অভুক্ত অবস্থায় দিন কাটাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে তারা রাজ্য সরকার ও বিভিন্ন মন্ত্রী, বিধায়ক, সাংসদদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। সরকারি কোনো সাহায্য না পেয়ে বিভিন্ন রাজ্যে আটকা পড়া মানুষজন রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে ফোন করে সাহায্য ভিক্ষা চাইছে। ত্রিপুরা রাজ্য বিজেপি সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলা যেতে পারে। সরকার সম্পূর্ণ উদাসীন এই ব্যাপারে। এমতাবস্থায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী যখন আটকা পড়া মানুষদের নিজ রাজ্যে নিজ ঘরে বিনা পয়সায় ফিরিয়ে নিতে প্রত্যেকটি প্রদেশ কংগ্রেস কমিটিকে নির্দেশ দিলেন, তখন তাদের আটকা পড়া শ্রমিক, অসুস্থ রোগী, ছাত্রছাত্রী ও শ্রমিক কর্মচারীদের মনে আশার আলো সঞ্চারিত হলো, কিন্তু সেই আশার গুঁড়েও বালি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং প্রেসিডেন্ট পীযূষ কান্তি বিশ্বাসের নির্দেশে দলের এক সাধারণ সম্পাদক প্রেস রিলিজ দিয়ে রাজ্যবাসীকে বললেন, যারা বহিরাজ্যে লকডাউনের ফলে আটকা পড়েছেন তারা যেন ত্রিপুরা বিজেপি সরকারের ওয়েবসাইট tripura.gov.in এ নিজেদের নাম নথিভুক্ত করেন এবং ত্রিপুরা সরকারের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন। 7 মে ইস্যু করা প্রেস রিলিজটি হাল্লাবোলের পর্দায় তুলে ধরা হল দর্শকদের অবগতির জন্য। প্রদেশ কংগ্রেসের একজন দায়িত্বপূর্ণ জেনারেল সেক্রেটারি কি করে দলীয় স্বার্থ বিসর্জন দিয়ে বিজেপি সরকারকে প্রকাশ্যে মদত দিচ্ছে তা নিয়ে দলের কর্মী সমর্থকরা হতাশাগ্রস্ত। দলের সভাপতির নির্দেশ ছাড়া এইরকম প্রেস রিলিজ একজন জেনারেল সেক্রেটারি দিতে পারেন না বলে রাজনৈতিক মহল মনে করছে।
তাহলে কি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে বিজেপির অদৃশ্য কোনো শক্তি পরিচালিত করছে? কিন্তু প্রশ্ন হলো, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অ্যাক্টিং সভাপতি নির্দেশে দলের সাধারণ সম্পাদক ত্রিপুরা বিজেপি সরকারের সাহায্য নেওয়ার জন্য বহিরাজ্যের আটকা পড়া মানুষদেরকে আহ্বান করলেন। সর্বশেষ খবর পাওয়া অবধি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি বহিরাজ্যে আটকা পড়া একজনকেও ঘরে ফিরে আনতে ব্যর্থ হয়েছেন। এ বিষয়ে লোকাল প্রিন্ট মিডিয়া ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সমালোচনায় মুখর। ব্যুরো রিপোর্ট, হালাবল। লকডাউনে দ্রুতগতি সম্পন্ন 2 লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক। খাদে গিয়ে পড়ল একটি লরি। যান সন্ত্রাসের এই ভয়াবহ ঘটনা রাজধানীর সন্নিকটে আনন্দনগরে। লকডাউনে অব্যাহত রয়েছে সড়ক দুর্ঘটনা। রাজ্য জুড়ে ক্রমবর্ধমান যান সন্ত্রাসের গ্রাফ। এবার রাজধানীর সন্নিকটে আনন্দনগর 5 নং পাড়ায় দ্রুতগতি সম্পন্ন 2 লরির মুখোমুখি সংঘর্ষে আহত একজন। উল্টি খেয়ে পাশের ড্রেনেই ছিটকে পড়ল একটা লরি। এলাকাবাসীর অভিযোগ, দ্রুত গতির জন্যই ঘটছে প্রচুর দুর্ঘটনা। টার্নিং এবং বড় হয়েছে মানে ইয়ার মতো গোয়ার মতো না। ড্রাইভার বলতে কলঙ্ক হয়ে আছে। কোন জায়গায় এটা? এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় থানার পুলিশ। পুলিশ আধিকারিক জানিয়েছেন, কথাই শুনে না গাড়ি চালকরা। নাইট মোবাইল আসলাম রাত্রে, নাইট মোবাইল থাকতে খবর পাইছি এই আনন্দনগর 5 নম্বর পাড়া মেইন রোডে 2 ট্রাকের মধ্যে হয়েছে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ করে একটা ট্রাক, একটা 2টা ট্রাকে ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা আউটলাইন হয়েছে TR01 AD 1673 407, আর আরেকটা গাড়ি হয়েছে TR01 HA 096। কি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি কারণে হইতে পারে? অ্যাক্সিডেন্টে অতিরিক্ত বেগে গাড়ি চালায়। আপনাদের প্রশাসন থেকে তো অনেক প্রেশার অনেক করতেছি, তবু তারা ড্রাইভারগুলো অতিরিক্ত বেগে চালায় গাড়ি। তো আমরা আইনের ব্যবস্থা নিতে আছি তাদের বিরুদ্ধে, গাড়িগুলোর ব্যবস্থা আইনের ব্যবস্থা নিতে আছি। ব্যুরো রিপোর্ট, হালাবল। চরম খাদ্য সংকট ও অর্থনৈতিক সংকটে পড়েছেন ত্রিপুরায় এসে লকডাউনে আটকা পড়া রাজস্থানে 18 জন লোক। বর্তমানে বাড়ি ফেরার জন্য প্রশাসনের দরজায় মাথা ঠুকছেন তারা। চোখের জলে বুক ভাসাচ্ছেন বহিরাজ্যের অতিথিরা। সদর রাজস্থান থেকে রাজ্যে এসে লকডাউনে আটকা পড়লেন অনেকে। সম্প্রতি আগরতলা রেল স্টেশন থেকে উদ্ধার করা হয়েছিল সে রাজ্যের 18 জন শিশু, নারী, পুরুষকে। তাদেরকে রাখা হয়েছিল সিদ্ধি আশ্রম স্থিত বাধারঘাট স্কুলে। বর্তমানে চরম আর্থিক ও খাদ্য সংকটে পড়েছেন তারা। শনিবার শিবির ছেড়ে রাজস্থানের এই সব লোকজন বাড়ি ফেরার কাতর আবেদন নিয়ে শরণাপন্ন হন রাজধানীর সদর মহকুমার প্রশাসনের কাছে। সরকারের নিকট তাদের আবেদন, ত্রিপুরা সরকার যেন অতি সত্বর তাদেরকে রাজস্থানে প্রেরণ করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে। राजस्थान जाएंगे, हम खाना भी मिल रहा है, छोड़ मोड़ करके 18 लोग हैं। कितने दिन हुए आप लोग यहाँ पर आए? 7 महीना हो गया इधर। ऐसा काम क्या करते हैं आप? हम ये बैलून वूलून देखने को आया था इधर, मेला करने। अच्छा, कब आए थे आप? हम शिव हम आए थे होली पे आया था। नहीं होली के नहीं, सकरात सकरात पे आए थे। अभी आप लोग दिक्कत क्या हो रहा है अभी? कल 3 दिन पहले उनको आटा दे के गया था, थोड़ा खाली आटा दे के गया था, 50 किलो का कट्टा दे के गया था। और कुछ नहीं तो दाल नहीं तो दाल मिली हमको, नहीं आलू मिला, नहीं प्याज मिला, कचू भी नहीं दे के गया, वो खाली आटा दे के गया था। हमको राजस्थान जाना सर, हमको राजस्थान कचू करके सरकार ओके मिलके हमको दे दो। बहुत दुखी हो रहा है, मेरे बाल बच्चे उधर मरे, हम इधर मर रहे हैं। मेरे को हमको मदद करके हमको राजस्थान भेजो सर, मुसीबत पड़ रहे हैं हमको। कितने आदमी दिक्कत ऐसी है, हमको खाना पीना भी बढ़िया मिल रहा है इधर। हमको अतना दिक्कत है, हमको राजस्थान जाना है, वहाँ से फोन आ रहा है मेरे घर से, ऐसे बोल रहे हैं लॉकडाउन लग गया, हमको गाड़ी भी नहीं मिला,
फिर ये स्टेशन यूनियन उधर का पुलिस उठा के हमको कितनी तारीख दे रहा है, कोई कितनी तारीख दे रहा है, सीधी आश्रम पुलिस उठा के हमको सीधे आश्रम डाल दिया। फिर वो स्टेशन का रेलवे स्टेशन थाना है वो बोला फेल गाड़ी लगे, फेल ट्रेन लगेगा ना, आपका है ट्रेन, वो हमको भी भेज रहा नहीं, फेल भी ट्रेन निकल गया इधर से। অথচ রাজ্যের হিরে সরকার তথা আইপিএফটি বিজেপি জোট সরকার কোনো প্রকার উদ্যোগ গ্রহণ করছে না তাদেরকে রাজস্থানে ফেরত পাঠাতে। বর্তমানে চোখের জলে নিজের বুক ভাসাচ্ছেন রাজস্থানের অতিথিরা। ব্যুরো রিপোর্ট হালাবোল। রাজধানী ব্লু লোটাস ক্লাব সংলগ্ন কার্গিল বাজারে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলেন স্থানীয় ডিওয়াইএফআইয়ের কর্মীরা। সংকটকালে মহৎ এই কর্মসূচিতে অংশ নেন ডিওয়াইএফআইয়ের প্রাক্তন নেতা অমল চক্রবর্তী। সাক্ষাৎকারে জানালেন, অন্ধবিশ্বাস নয়, বিজ্ঞানী জয় করবে করোনাকে। এই পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব এবং এই যে প্রায় মহামারীর আকার ধারণ করেছে গোটা পৃথিবীতে, আমাদের দেশেও এটা ভয়ানক আকার, ইতিমধ্যে ৮২,০০০ লোক আক্রান্ত। আমরা যেটা সিদ্ধান্ত করেছি, একদিকে গরিব মানুষের পাশে যখন আমরা ত্রাণ নিয়ে দাঁড়াচ্ছি, আরেকটা সিদ্ধান্ত আমরা করেছি মানুষকে সচেতন করা, এই রোগ মোকাবেলায় যেটা হচ্ছে সবচেয়ে বড় পদক্ষেপ। আমরা অভিজ্ঞতায় এটা দেখছি যে বিভিন্ন বাজারে আমরা গিয়েছি, মৎস্যমণি, চন্দ্রপুর, আজকে এই বাজারে এসেছি, অনেক মানুষ এখনও করোনা মোকাবেলায় যে সচেতনতামূলক পদক্ষেপগুলো সরকার গ্রহণ করেছে এগুলো তারা জানেন না, এগুলো সম্পর্কে তারা অজ্ঞ। এই কারণে আমরা ডিওয়াইএফআইয়ের তরফ থেকে এই এলাকার বন্ধুরা উদ্যোগ গ্রহণ করেছে, তারা একটা লিফলেট করেছে, যে লিফলেটের মধ্যে সচেতনতামূলক যে বিভিন্ন বার্তা এগুলি দেওয়া হয়েছে এবং এই রোগ মোকাবেলায় এবং আটকানোর ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মুখে মাস্ক লাগানো এবং স্যানিটাইজার ব্যবহার করা, হাত ধোয়া, এই উদ্দেশ্য নিয়ে আমরা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা নিজেরা পয়সা দিয়ে অনেকেই মাস্ক কিনতে পারছেন না, স্যানিটাইজার কিনতে পারছেন না, তাদেরকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তাদেরকে সচেতন করছি করোনা মোকাবেলায় যেটা সবচেয়ে জরুরি, এই কাজটা আমরা আজকে হাতে নিয়েছি। ব্যুরো রিপোর্ট হালাবোল। শনিবার ভগৎ সিং কোভিড হসপিটালে আনা হয়, শনাক্ত হয় নতুন 11 জন করোনা আক্রান্ত রোগীকে। এদিকে ভগৎ সিং কোভিড-19 হসপিটালে 14 জন কাজ করার পর শনিবার কোয়ারেন্টাইনে গেলেন চিকিৎসায় নিযুক্ত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। ভগৎ সিং কোভিড হাসপাতালে চিকিৎসাধীন করোনা আক্রান্তরা ভালোই আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। আমরা এই কোভিড-19 প্যাসেঞ্জারের চিকিৎসা খাতিরে যে 7 দিন নিযুক্ত ছিলাম, তারপরে আমরা খুব আনন্দিত, আমরা পুরো 6 জনের টিম খুব আনন্দিত। হ্যাঁ, আজকে আমরা শেষ করলাম, ওটা বেরিয়ে যাচ্ছে এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাঁ, ঘরে থাকবেন, লকডাউন মেনে চলবেন, সেই নির্দেশগুলো কিছু করে দায়িত্ব নিন। স্যার, এই কোভিড-19 আপনারা কতজন পেশেন্টকে সেবা করেছেন? আমরা টোটাল 61 পেশেন্টকে করেছি, আজকে অ্যাটেন্ডেন্ট 8 জন ছিল, হ্যাঁ, টোটাল 69 জনকে আমরা এই এখানে চিকিৎসা প্রদান করেছি। এবং বিশেষ করে না বলে পাওয়া যায় না, যেখানে ভগৎ সিংয়ের যে কেয়ারটেকার সুমন ধানু, উনিও ভালো সাহায্য করেছেন, একদম দিন রাত করে নিয়ে করেছেন, খুব ভালো, ক্যান্টিনও খুব ভালো, সব ভালো, এখানে আমরা পরিষেবা ভালো পেয়েছি। ব্যুরো রিপোর্ট হালাবোল। স্বাস্থ্য দপ্তরে 24 জন নার্স, 24 জন ডাক্তার নতুন করে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে এনএচএম এর ওষুধ ক্রয় করার ইস্যু ও অন্যান্য বিষয় নিয়েও কথা বলেন তিনি। 1 মাসের জন্য আমরা 24 জন নার্স এবং 24 জন ডাক্তারের কথা আমরা বলেছি এবং যে সংস্থাগুলি আছে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এই 1 মাসের জন্য যাতে হেল্প করে। সেই ক্ষেত্রে নার্সের ক্ষেত্রে 20,000 টাকা এবং ডাক্তারদের ক্ষেত্রে 50,000 টাকা এবং এর পরবর্তী সময় স্বাস্থ্য দপ্তর থেকে খুব সম্ভব একটা তাদেরকে অ্যাডহক বেসিস নেওয়া যায় কিনা এই প্রশ্নটা বোধহয় স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা একটা ফাইল মুভ করছেন। সেক্ষেত্রে বোধহয় ডাক্তার নিয়োগের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না।
আর নার্সের জন্য অলরেডি নার্সের জন্য সাফিসিয়েন্ট সংখ্যা আছে, নার্সের কোনো প্রবলেম নেই, নার্স আসার জন্য তৈরি আছে। আর ডাক্তারের ক্ষেত্রে বোধহয় এভরিবডি 1 মাসের জন্য নাও হতে পারে, অনেকে হতেও পারে, কিন্তু পাশাপাশি একটা ফাইল মুভ করেছে। যদিও আমরা 18তে এসেই অনেক ডাক্তার নিয়োগ করেছি, সংখ্যাটা আমার এক্ষুনি মনে নেই, কিন্তু আপনাদের এখন আবার অ্যাডক নেওয়ার কথা চিন্তা ভাবনা হচ্ছে। আই এম নট শিওর, এতটুকু শুধু বলতে পারবো। হটস্পট এরিয়া থেকে আসলে তাকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে, সিমটমস থাকুক আর না থাকুক। হটস্পট থেকে আসলে তাদেরকে বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। এবং যদি হটস্পট ছাড়া আসে, সিমটমস থাকলে তাদেরকেও বাধ্যতামূলক ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। যদি কোনো সিমটমস না থাকে তাহলে তাকে কিছু না করেই স্যাম্পল শুধু র্যান্ডম বেসিসে নেবে, কিন্তু হোম কোয়ারেন্টাইন করে বাড়িতে পাঠিয়ে দেবে। এখন আবার কেউ কেউ আসতেও চায় না, বলছি যে গুজরাট আসতেও চায় না। সুতরাং সংখ্যা রেজিস্ট্রি করিয়েছে, কিন্তু আবার অনেকে কিন্তু ট্রেনে উঠেও না, ই পাস পাওয়ার পরে উঠে না। কম সংখ্যক, কিন্তু সংখ্যা এত থাকবে না। যত লোক যাবে তত লোকে ঢুকবে। আমরা আপনাদের মাধ্যমে একটাই মেসেজ দিতে চাই, আমাদের রাজ্যের লোক আমাদের রাজ্যে আসবে, আমাদের রাজ্যে যেসব বহিরাজ্যের লোক আছে তারাও যাবে তাদের রাজ্যে, যাবে, এটা কিছু করার নেই। আমাদের যে যারা রাজ্যে আসবে তাদের প্রতি আমাদের অনুরোধ, বা তাদের পরিবারের মধ্যেও আমাদের অনুরোধ, তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি অনুরোধ, যেই আসবে প্রথমে হোম কোয়ারেন্টাইনে পাঠায় বেশিরভাগ ক্ষেত্রে, তারা যেন পুরো পরিবার সহ এই হোম কোয়ারেন্টাইনের যে ধর্ম সেটা যেন মানে। কারণ আমরা নতুবা কড়া ব্যবস্থা নিতে বাধ্য, কিছু করার নেই, এটা জনগণের স্বার্থে কড়া ব্যবস্থা নিতে বাধ্য হব। এবং তারা রোগী নয় আমরা জানি, কিন্তু কোন রকম রিস্ক নিতে রাজি নয়, ঝুঁকি নিতে রাজি নয়। সেজন্য যেন তাদের পরিবার সবাই যেন তারা ঘরের মধ্যে আবদ্ধ থাকে, এটা আমাদের অনুরোধ। এটা হলো রাজ্যের স্বার্থে, মানব জাতির স্বার্থে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে মহকুমার এডিসি ভিলেজের বিপন্ন গরিব মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মহতী এই উদ্যোগে উপকৃত হয় অসহায় 140টি পরিবার। কংগ্রেস দলের উদ্যোগে, অমরপুর ব্লক কংগ্রেস দলের উদ্যোগে লকডাউনের যে অবস্থা, যে মানুষের কর্মহীন হয়ে পড়েছেন, তাদের খাদ্য সামগ্রীর অভাব, সেই দিকে লক্ষ্য রেখে আমরা অমরপুর ব্লক কংগ্রেস এর উদ্যোগে রাজকান পঞ্চায়েতের দেববাড়িতে 4টা গ্রামের আমরা 200-দের মধ্যে আমরা ক্ষুদ্রতম আমরা সাধ্যমতো আমাদের তারা সাহায্য করেছি। কত পরিবারে দিয়েছেন? 120 পরিবারে। আরও কি দেওয়ার কোনো পরিকল্পনা আছে? পরিকল্পনা আছে, আরও 3টা স্পটে আমাদের আজকে এই প্রোগ্রাম আছে। একটা মুকরাই বাড়িতে বেলা 2টা, আর একটা হলো বেলা 3টা বামপুর জগন্নাথ মন্দিরের মাঠে। টোটাল মিলিয়ে কতজনকে দেবেন? টোটাল মিলিয়ে আজকে দেবো আমরা 280 পরিবারকে। ব্যুরো রিপোর্ট, হালাবোল। মাস্ক পরিধান বাধ্যতামূলক। সরকার প্রদত্ত এই বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন সদর মহকুমা প্রশাসন। রাজ্যের বিভিন্ন প্রান্তেই মাস্ক পরিধান বর্জন করেই চলছে একাংশ অসচেতন মানুষ। সরকারি এই বিধিনিষেধকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যত্রতত্র অহেতুক ঘুরে বেড়াচ্ছে অনেকেই। পরিস্থিতি মোকাবেলায় মাস্কহীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চলছে রাজধানীর বিভিন্ন প্রান্তে। জরিমানা করা হচ্ছে 100 টাকা। সদরের বুকে এই অভিযানের নেতৃত্বে রয়েছে ডিসিএম অনিমেষ দাস। সাক্ষাৎকারে জানিয়েছেন, বিধিনিষেধ ভঙ্গনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রায় প্রতিদিনই বেরোচ্ছি, যেহেতু চারিদিকে কোভিড-19-এর প্রকোপে আমাদের দেখা যাচ্ছে মানুষ সংক্রমিত হচ্ছে বেশি, এবং মানুষদেরকে অলরেডি বলা হয়েছে যে আপনারা মাস্ক ছাড়া বেরোবেন না, আপনারা নিজেদের প্রোটেকশন নিজেরাই করুন, নিজেরাই স্বাবলম্বী হন, কারণ এই কোভিড-19-এর সঙ্গে আপনাদের বাঁচতে লাগবে। আপনারা এই প্রশাসনের নির্দেশিকা এবং নিজেদের সেফটির জন্য আপনারা যেহেতু মাস্ক কেউ পরছেন না, সেজন্য সরকারের নির্দেশিকা অনুসারে আপনাদের সবার উপরে মাস্ক না পরার জন্য 100 টাকা পেনাল্টি করা হচ্ছে। এই 100 টাকা পেনাল্টি করতে গিয়ে আমরা দেখা গিয়েছি যে আজকে তৃতীয় দিন আমরা যেখানে মানুষদের পেনালাইজ করছি, কিন্তু মানুষদের মধ্যে এখনও সেই পরিমাণ সচেতনতা এখনও হয়ে ওঠেনি। এই সচেতনতা করার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং এই করতে করতে আমরা দেখেছি অনেক মানুষদের মধ্যে কিছুটা এসছে, এবং এর মধ্যে কিছু মানুষ মাস্কটা হেবিট করতে পারেনি। অনেক মানুষ মাস্ক আছে কিন্তু পকেটে রয়েছে, ও মাস্কটা মুখে তুলে পড়তে চাচ্ছে না। এই যে মানুষের যে মধ্যে এই যে এটা রিলাক্টেন্ট মানুষ যে মাস্ক না পরার জন্য, এটা মানুষের মধ্যে কতটুকু ক্ষতিকারক এটা মানুষ হয়তো রিয়েলাইজ করতে পারছে না। আমরা চাইছি না যে এটা দ্বিতীয় ইতালি হোক বা দ্বিতীয় আমেরিকা হোক, আমরা নিজেরা অনেকটা সেফ চলে আমরা নিজেদের জীবনকে নিজে রক্ষা করতে চাই। ব্রিজের অভাবে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে ছড়া পার হচ্ছেন জম্পু জেলার রতনপুর এডিসি ভিলেজের বিপন্ন জনসাধারণ। গুরুতর অভিযোগ শাসক দলের নেতা ও বিধায়কের বিরুদ্ধে। জীবনের ঝুঁকি নিয়ে বিপজ্জনকভাবে প্রতিনিয়ত ছড়া পার হচ্ছেন জম্পু জেলার রতনপুর এডিসি ভিলেজের অসংখ্য মানুষ, অথচ এলাকার বিপন্ন জনসাধারণ বারবার প্রশাসনের কাছে একটি ব্রিজ নির্মাণের জন্য দাবি জানানো সত্ত্বেও আজ পর্যন্ত কোনো প্রকার উদ্যোগী নেয়নি কুম্ভ প্রশাসন। এখানে একটা বেরিয়ে আছে আর দুইটা আছে, তিনটা এটা দিয়ে তিনটা, এখানে একটা এইভাবেই চলছেন আপনারা? এরকম করে চলে। এলাকার নেতারা কি করে আপনাদেরকে? তারা কি করে, তারা ঠিকঠাক করবো না এই ব্যাপারে? তারা কইছে কি আজ কত বছর তো এখন সরকার তো আইছে, ওই বলি বছর বছর করে পারি যায়, ঠিক আর করে না। এখানে তিনটা আছে, ওই দিকে একটা আছে। স্কুল যাই সময় রাস্তার অনেক বৃষ্টির সময় রাস্তা যাইতে পারে না। কতদিন ধরে এরকম অবস্থায় আছে? অনেক দিন বছর আগেও। এলাকার বিধায়ক যারা আছে তারা কি করে আপনাদেরকে? এলাকারও আসে, হয়তো কি জানে না করে দিব এরকম করি না আপনারা? নেতারা আমার দিদি সপ্তাহ আসে, এরকম আসে। তারা কি করে? আইব বলে পরে আইব না, কি জানি না। তখন কি হইলে ভালো হইতো আপনার লাগে? আমার লাগে কি করলে ভালো হইতো? ভালো তো সবাই তো ভালো তো পাড়া আমাদের রতনপুর শুনলাম পাড়া। এদিকে কিরকম লোক আসা যাওয়া করে প্রতিদিন? অনেক দূরে সেটা যে তিনটা রাস্তা একদম পাড়া না। পাড়া বসে কত? ও পাড়াতে আমার জমটা পড়ে খুঁজে আমার জম্পই গুলা গাড়ি গুটি ব্যাগ পোড়া আইকা হান্ডিকা ওই জমদার পাড়াতে মা ফাইতে গাড়ি হাঁপে গেছি না থেকে থাকবে একটা। কেমন অসুবিধা হইতেছে আপনাদের দিকে চলাফেরা করতে হলে? কষ্ট মতো চলার জল দেখো না, একদম রাস্তা খারাপ। এমএলএ আইসেন এলাকার? এমএলএ কি কইছে আপনাদের? এমনি তো পয়সা দিবে নাই। কতদিন ধরে রাস্তা? এমনকি এলাকাবাসীর পক্ষ থেকে বেশ কয়েকবার শাসক দলীয় বিধায়ক ও নেতৃবৃন্দের কাছে দাবি জানিয়ে কাজের কাজ কিছুই হয়নি। সেখানে কোনো প্রকার উদ্যোগে নেননি হিরের সরকারের অন্ধ্র প্রশাসন ও শাসক দলের কুশীলবরা। এখানে একটা ভাঙা ব্রিজ ছিল অনেকদিন যাবত। এলাকার যারা সমাজসেবক হিসাবে কাজ করেন এবং আমাদের সাহায্য করেন, তার মাধ্যমে আমরা রেজুলেশন দিয়েছি এবং এটা এস্টিমেট হয়েছে কিনা এটা যাচাই করে এটা দেখবো। দেখার পর যদি হয় তখন আমরা এটা করার চেষ্টা করব। দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা ব্রিজ হওয়ার, এটা ঠিক। তারা চলাফেরা করতে আসা যাওয়া করতে অনেকটাই অসুবিধা বোধ করছেন। এলাকার বিধায়ক বা স্থানীয় যে নেতৃত্ব তাদেরকে জানিয়ে কোনো ধরনের তারা পদক্ষেপ নিচ্ছেন না বলে তাদের অভিযোগ। এটা ঠিক, এটা আমরা শুনেছি, আমরা দেখেছি, আমরা ডিসিশনারে আমরা আগে গেছি, আমরা দেখছি এবং আমরা যারা সমাজসেবী আছে তারা এই জিনিসটা নলেজ আছে এবং তারাও মোটামুটি একটা যোগাযোগ করতে আছে
ওই রেজিস্টার করার জন্য। এদিকে আসামপাড়া থেকে রতনপুর আসার অন্য কোনো বিকল্প রাস্তা নেই সেখানে। স্থানীয়দের দাবি অতি সত্বর ব্রিজ নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করুক এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার প্রশাসন। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে দীর্ঘ বছর ধরে কোনো প্রকার উন্নয়নের ছোঁয়াই লাগেনি প্রত্যন্ত রতনপুর সহ রাজ্যের বিভিন্ন পাহাড়ি জনপথে। সরকার আসে, সরকার চলে যায়, সমস্যা থেকে যায় সেই তিমিরেই। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল। সাইক্লোনের রূপ নিচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান উপকূলে সৃষ্ট নিম্নচাপ, যার নাম দেওয়া হয়েছে আমফান। 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সাইক্লোনের রূপ নিয়েছে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে আমফান। ঘূর্ণিঝড় আমফানের নামটি থাইল্যান্ড দিয়েছে। ঘূর্ণিঝড় আমফান আরো ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে করোনার মধ্যেই ধেয়ে আসছে। এতে বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের কারণে সাগর উত্তালে রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে শুক্রবার নিম্নচাপটি পরিণত হয়েছে। এখনো পর্যন্ত এর কোনো প্রভাব বাংলাদেশে পড়েনি। যদি ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকার দিকে আসে তাহলে এটার প্রভাব পড়তে পারে। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোল। চরম খাদ্য সংকটে বেঁচে থাকাটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ময়মনসিংহ, ফুলবাড়িয়ার সন্তোষপুর, গাজারি বনের বানর সেনাদের। বিপন্ন বানররা ঝাঁপিয়ে পড়েছে ফসলের মাঠে। করোনা ভাইরাস তথা কোভিড-19 প্রতিরোধে বাংলাদেশের মানুষ এখন গৃহবন্দী। এমতাবস্থায় চরম জীবন সংকটে পড়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর গজারি বনের অসহায় বানরগুলি। পর্যটক না থাকায় ও অস্থায়ী দোকানপাট বন্ধ থাকায় অসহায় এসব প্রাণীর খাবার সংকট দিন দিন চরমে পৌঁছেছে। কোনো কোনো হৃদয়বান মানুষ এবং বিভিন্ন মানবিক সংগঠনের পক্ষ থেকে এই প্রাণীদের যা দেওয়া হচ্ছে তা যৎসামান্য। এদের বেঁচে থাকার জন্য যতটুকু খাবার প্রয়োজন তার ন্যূনতম পাচ্ছে না। পর্যাপ্ত খাবার না পেয়ে বানরগুলি দিন দিন শুকিয়ে যাচ্ছে। তবে ময়মনসিংহ জেলা প্রশাসনিক মেজানুর রহমান বানরগুলির জন্য 2 টন চাউল বরাদ্দ দেন, যা প্রতিদিন 20 কেজি হারে বানরগুলিকে খাওয়ানোর জন্য নির্দেশনা দেওয়া হয়। সেই হারে বানরগুলিকে প্রতিদিন সকালে 10 কেজি এবং বিকেলে 10 কেজি করে খাবার দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় সামান্য। বানরগুলি পর্যাপ্ত খাদ্য না পেয়ে আশপাশের ফসলি জমিগুলিতে ফসলের ক্ষতি সাধন করছে। আপনার নাম কি? মোহাম্মদ আইয়ুব। আপনি বন্দরে চাকরি করেন? জি জি। এখানে বানর গুলাতে যে এখন কি ক্ষুধার্ত নাকি? না, বানর বেশি এটা ক্ষুধার্ত না। আমাদের ডিসি সাপোর্টিং গুলো চাউল দিচ্ছে, 2 টন চাউল দিচ্ছে। ডিসি মাসে নাকি এমনি টোটাল? না, কিছুদিন আগে 2 টন চাউল দিচ্ছে, মাসে না। ওগুলো আমরা খাওয়াচ্ছি এবং বাইরে থেকে কিছু কলা ম্যানেজ করে খাওয়াচ্ছি সকাল বিকাল। কলা খাওয়াচ্ছেন আর ডিসি সাহেব 2 টন চাউল দিচ্ছে এটা? চাউলও দিচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো এখানে আগে তো পর্যটক আসতো, কি বলে পর্যটক আসতো? অনেক পর্যটক আসতো যে ইয়ের আপনার করোনা ভাইরাসের কারণে এটা আপনি পর্যটক আসা বন্ধ করে দিচ্ছে। আমরা দোকানপাট উঠাই দিচ্ছি, এই কারণে এখন সমস্যা হচ্ছে না। সেটা আমরা কলা টলা খাওয়াচ্ছি এবং চাউল খাওয়াচ্ছি প্রচন্ড পরিমাণ। এমনি করে কোনো বানর অসুস্থ আছে? না, বান্দর ইনশাল্লাহ অসুস্থ নাই। অসুস্থ ছিল আগে, ঢাকাতে চিকিৎসা। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হাল্লাবোল। বাংলাদেশে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশেষ বুলেটিনে দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি চিত্র তুলে ধরেন স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে 930 জনের দেহে নভেল করোনা ভাইরাস বা কোভিড-19 রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 20,995 জন। এছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরো 16 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে করোনা আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত 314 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া 4117 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। শনিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা তথ্য জানান। এবং ঢাকার বাইরে 21টি ল্যাবের তথ্য দিব। আমরা
পুরো নমুনা সংগ্রহ হয়েছে এই 12 এবং 21 ল্যাবের সহ আমাদের নমুনা সংগ্রহ হয়েছে 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। এই পরীক্ষার মধ্যে আমাদের ঢাকা ল্যাব সমূহের মধ্যে নমুনা ছিল 3320টি এবং ঢাকার যে 12টি ল্যাব সেখানে নমুনা পরীক্ষা হয়েছে 3724টি এবং এইগুলোর মধ্যে আমরা পজিটিভ পেয়েছি 12টি ল্যাবের মধ্যে পজিটিভ পেয়েছি 605টি এবং ঢাকার বাইরে 41টি ল্যাবে পরীক্ষা হয়েছে 3181টি এবং দুঃখিত নমুনা সংগৃহীত হয়েছে 3181টি এবং পরীক্ষা হয়েছে 3058টি এবং এই 3058টির মধ্যে শনাক্ত হয়েছে 325টি। তাহলে আমাদের মোট পরীক্ষা নমুনা সংগ্রহ 6501টি এবং পরীক্ষা হয়েছে 6782টি। এগুলো পূর্বের নমুনা সহ পরীক্ষা 6782 এবং এর মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় গত 24 ঘন্টায় 930 জন এবং এ পর্যন্ত শনাক্ত 20,995 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 314 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 235 জন এবং এ পর্যন্ত 4117 জন। ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট, হলাবুল। সিবিএসই গাইডলাইনেই চলবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। গত বছরের পরীক্ষায় দারুণভাবে সফল হয়েছে শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তিটা। সমস্ত সমালোচনার জবাব দিয়েছে রাজ্যের শিক্ষকরা। সাংবাদিক সম্মেলনে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সেই সাথে রুদ্রক প্রকল্প রুদ্রক শিক্ষা সাধনা প্রেরণা গ্রুপের সফলতা নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী। সিবিএসই গাইডলাইনে চলবো, শুধু সবাইকে পাস করে দেওয়া এটা পলিটিক্স নয়, ভোটের রাজনীতি আমরা করি না। আপনারা জানেন যে বহু সমালোচনা হয়েছে, আজকে সমস্ত সমালোচনার জবাব দিয়েছে আমাদের শিক্ষক শিক্ষিকারা। 1 বছরে নতুন দিশা প্রকল্প ঘোষণা করে এই রাজ্যে বেস যেটা বেস 1 to 8 যেটা বেস 3 to 8 যেটা বেস, সেই বেসকে আমরা মজবুত করেছি এবং 5% স্টুডেন্ট পরীক্ষাতে বসেনি। আমরা এক্সটেন্সিভ সার্ভে করে পিছনে গোড়ায় গলত কোথায়, এরপরে বেরিয়ে নতুন প্রকল্প নতুন দিশা করে সাধনা প্রেরণা গ্রুপ করে আজকে এই সাকসেস পেয়েছি। তাদেরকেও আমরা 2 মাসের মধ্যে আরেকটা পরীক্ষার ব্যবস্থা করার চিন্তা করছি। যেহেতু আমি বলেছি যে সব পাস, কিন্তু সিবিএসইর গাইডলাইন এটা ঠিক নয়। কেউ কেউ দেখলাম বলছে এটা আবার শিক্ষামন্ত্রী কি করলো। হ্যাঁ, আমার ভুলের জন্য যাতে কোনো ক্ষতি না হয় আমি বলে দিলাম, সেজন্য তাকে সব পাস। তারপর দেখা গেল কিচ্ছু পারলো না। আগামী দিনে কি হবে? আপনার ছেলে মেয়ে যদি থাকে তখন আপনি বলবেন কেন তাকে ঠিক মতো পড়ানো না স্কুলে। সেই জন্য আমরা 9 এবং 10 ক্ষেত্রে 9 এবং 11 ক্ষেত্রে আমরা সেখানে বলছি যারা ফেল করবে তাদেরকে 2 মাসের মধ্যে আমরা একটা প্রকল্প ঘোষণা করব। ভারতবর্ষ কোথাও নেই, বছর বাঁচাও। ব্যুরো রিপোর্ট, হলাবুল। নতুন করে করোনা আক্রান্ত 11 জন রোগীকে রাখা হবে ভগৎ সিং কোভিড সেন্টারে। এদের মধ্যে রয়েছেন 7 জন বিএসএফ জওয়ান, ওএনজিসির মাল নিয়ে আসা বহিরাজ্যের 2 জন ড্রাইভার এবং কল্যাণপুরের 1 জন ও মুঙ্গিয়াকামী 1 জন মহিলা। শনিবার এই সম্পর্কে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, বিশেষভাবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। 650টার মতো স্যাম্পল কালেকশন হয়েছিল। বিকাল পর্যন্ত যে 350টা স্যাম্পল কালেকশন হয়েছে সোয়াব, সেগুলোর মধ্যে সবগুলো নেগেটিভ ছিল। কিন্তু পরবর্তী সময় দেখা যায় টোটাল যখন 650টা সমস্ত স্যাম্পল যখন টেস্ট করা হলো, দেখা গেল 11টা কেস পজিটিভ আসলো। 11টা কারা? এর আগের দিন যে একটা কেস পজিটিভ ছিল তার লিঙ্কে আরো বিএসএফ এর 7 জন জওয়ান এটিসি ব্যাটালিয়নের তাদের লিঙ্ক আসলো এবং তারা 7 জন
বিএসএফ জওয়ান পজিটিভ আসলো এবং আর 2 জন ট্রাক ড্রাইভার ওএনজিসি, খুব সম্ভব ওএনজিসির মালামাল নিয়ে তারা চোরাবাড়িতে আসার পর তাদেরকে আমাদের প্রটোকল অনুযায়ী একজন একটা গাড়ি, এরপরে পরেরটা বাদ, এরপরে আরেকটা, এরকম র্যান্ডাম যখন আমরা সোয়াব কালেকশন করলো তখন দেখা গেল গভীর রাতে দেখা গেল এটা এই 2টা পজিটিভ। তাহলে 7 জন বিএসএফ, 2 জন ট্রাক ড্রাইভার, এই 7 2 9। আরেকজন কল্যাণপুরের এক ভদ্রলোক, উনি বহিরাজ্যে ছিলেন, উনিও চোরাবাড়ির মাধ্যমে আসেন, সেখানেও স্যাম্পল, এই যে অ্যাসিম্পটমিক, এখানে সিমটম ছিল না, তারপরেও স্যাম্পল আমরা কালেকশন করি। আমরা 1% রিস্ক নিতে রাজি নই, তো সেটাও কালেকশন করা হলো, দেখা গেল পজিটিভ, উনি রাজ্যের বাইরে ছিলেন। আরেকজন মহিলা, খুব সম্ভব মুঙ্গিয়াকামী, উনি বোধহয় কোনো রেডিওলজি বা কিছু একটা ট্রেনিং এর জন্য, কোর্সের জন্য গুয়াহাটিতে ছিল, ওনার ক্ষেত্রেও পজিটিভ ধরা পড়েছে, ওইটাও চোরাবাড়ি দিয়ে। অর্থাৎ আমাদের রাজ্যে যারা স্থায়ীভাবে বসবাস করছে, এই লকডাউন বা করোনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা কেসও আমাদের রাজ্যের যারা কন্টিনিউ ছিল তাদের কোনো রকম পজিটিভ আসেনি। হওয়ার পরে কিন্তু ডেথ কেস কিন্তু আমাদের রাজ্যে, এটা মাতৃপরিশোধিত হয়, এটা একটা খুব শুভ উদ্যোগ। পারবো না, যেমন বাদারঘাটে যখন গেছিল তখন 12টা টিম ছিল সোয়াব কালেকশনের জন্য, 12টা টিম ছিল, এছাড়া 3টা টিম আলাদা টিম ছিল স্ক্রিনিং এর জন্য। সেটা একটা কোচ বের হয়েছে, তারপরে কিচিং ওখানে নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং খুব সুন্দরভাবে করা হয়েছে। খবর নিয়ে দেখুন, অন্যান্য রাজ্যে 3 লক্ষ লোক আসছে একদিনে, কিন্তু সোয়াব কালেকশন হচ্ছে না, স্ক্রিনিংও প্রপারলি হচ্ছে না, বডিতে সিল দিয়ে বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। আমি কোনো সরকারের বিরুদ্ধে অভিযোগ জানাবো না, কিন্তু আমরা সেটা সিস্টেমেটিক্যালি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একদম নিজের স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, সুতরাং অফিসারদের নির্দেশ দিয়েছেন আমরা প্রটোকল অনুযায়ী চলবো, সেই জন্য আগের থেকে আমরা সতর্কতা অবলম্বন করছি। রিপোর্ট হলাবল। এখন এই পর্যন্তই। ততক্ষণে চলার পথে সময়ের সাথে মানুষের পাশে। হলাবল।